This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কফি, ভিন্ডি মশলা আরো অনেক কিছু। MBH সুপার প্রাইম টাইমে ফুল এন্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী আত্রি। শুরুতেই যে খবরে চোখ রাখবো, পাক পরমাণু কেন্দ্রের একেবারে দুয়ারেই আঘাত। এতটাই ক্ষতিগ্রস্ত কিরানা পাহাড়ের পাক পরমাণু কেন্দ্র। পাকিস্তানের তেজস্ক্রিয় লিকেজ বা পরমাণু তেজস্ক্রিয় লিকেজ ঘিরে তীব্র জল্পনা, দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাকিস্তানের সম্ভাব্য লিকেজের কথা বিভিন্ন মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত, বিশেষ করে সমাজ মাধ্যমে নিয়ে রীতিমতো ভাইরাল হচ্ছে একের পর এক পোস্ট। কিরানা পাহাড়ে পাক পরমাণু অস্ত্র ভান্ডার ক্ষতিগ্রস্ত হওয়ারও জল্পনা। Led to certain leaks. Is there a confirmation that we actually hit Kirana Hills, or we were careful of not to do any such thing? Thank you. Thank you for telling us that Kirana Hill houses some nuclear installation. We did not know about it. Okay. And we've not hit Kirana Hills, whatever is there. Okay. I did not brief in my briefing yesterday. There were some reports, however, that Pakistan National Command Authority will meet on 10th May, which we saw, but this was later denied by them. Pakistan FM has himself denied the nuclear angle on record. So India has a firm stance that it will not give in to nuclear blackmail or allow cross-border terrorism to be conducted invoking it. In conversations with various countries, we have also cautioned that their subscribing to such scenarios could hurt them in their own region. আমি সরাসরি চলে যাব নিউজরুমে, রয়েছেন আমার সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল। সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, প্রথমত প্রিসিশন স্ট্রাইক ছিল ভারতের তরফে, অর্থাৎ একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানা। আমি দ্বিতীয় দিনের প্রেস কনফারেন্সের কথা মনে করিয়ে দেবো তোমাকে আরেকবার, আমার দর্শকদেরকেও, যে যখন আমাদের ডিজিএমও যখন ব্রিফ করছিলেন এবং বলছিলেন চাকলালা বলতে বলতে থেমে গিয়ে বলেন চাকলালা অ্যান্ড মাইন্ডেড দিস ইজ ইসলামাবাদ, মানে চাকলালা ইসলামাবাদে, মনে করিয়ে দিলেন। কালকে যখন কিরানা হিলস নিয়ে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেন কিরানা হিলসে সব আছে নাকি আমরা জানি না। তো আমি তো আমার প্রেস কনফারেন্সে বা আপনাদেরকে যখন ব্রিফ করতে এসেছি তখন কোথাও বলিনি কিছু। রণধীর জয়সওয়ালও প্রশ্ন এড়িয়ে বলছেন যে পাকিস্তানকে জিজ্ঞাসা করার কথা। তাহলে সমাজ মাধ্যমে এত ভাইরাল কেন পাকিস্তানের তেজস্ক্রিয় লিকেজ সংক্রান্ত এত পোস্ট? সিজার, দেখো, সমাজ মাধ্যমে যেটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু কোথাও একটা ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে। তুমি যদি দেখো যে সময় আমেরিকা দাবি করলো তারা পিস ব্রোকার করেছে, তারা এখানে মধ্যস্থতাকারীর কাজ করেছে, তার আগে মার্কো রুবিও এবং জেডি ভান্স দুজনের বক্তব্যই কিন্তু খুব উল্লেখযোগ্য। তারা কোথাও বলছেন যে আমেরিকা প্রথমে তারা এই গোটা বিষয়ের মধ্যে মাথা গলাতে চায়নি, কারণ তার পরবর্তীতে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আসে যেটা অত্যন্ত স্পর্শকাতর একটা তথ্য, এবং সেই তথ্যর ভিত্তিতেই তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন এখানে পিস ব্রোকার করবার জন্য, তারা মধ্যস্থতা করবার জন্য। তাহলে সেই স্পর্শকাতর তথ্যটা কি? পরবর্তীতে যেটা ডোনাল্ড ট্রাম্পের মুখে কোথাও একটা ইঙ্গিত দেখা গেছে, পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প বলছেন কোথাও একটা দুটো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের যুদ্ধ ঠেকাতে পেরেছেন বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন। অর্থাৎ বারবার কিন্তু আমেরিকা মধ্যস্থতাকারীর ভূমিকা হিসেবে তারা যে স্পর্শকাতর যে ঘটনাক্রমের কথা বলছেন বা তথ্যের কথা বলছেন সেখানে কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত রাখছেন, যার সঙ্গে এই নিউক্লিয়ার শব্দটা কিন্তু রয়েছে, নিউক্লিয়ার ওয়ারহেড শব্দটা রয়েছে। সেটা যদি একটা ঘটনা হয়, পরবর্তী তুমি দুটো ঘটনার কথা একদমই স্পষ্ট উল্লেখ করলে, এবং যেখানে এই প্রিসিশন অ্যাটাক হয় তারপরে যখন ভারতের ডিজি এয়ার অপারেশন দাবি করেন কিরানা হিলসে কি আছে তার সম্পর্কেও তার মানে তিনি কোনো মন্তব্য করতে চাননি, সেই এবং তার পরবর্তী তার যে মুচকি হাসিটা সেটাও কিন্তু যথেষ্ট ইঙ্গিতবাহী। এবং তার পরবর্তীতে আমরা আরও কয়েকটা ঘটনাক্রম দেখলাম যে রাতারাতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডিপার্টমেন্ট অফ এনার্জি, যারা সাধারণত এই ধরনের নিউক্লিয়ার রেডিয়েশনের লিকেজ হলে তার তেজস্ক্রিয়তার মাত্রা বা সেটা কিভাবে রোধ করা সম্ভব সেটা পরীক্ষা করে দেখে, সেই বিমানকে দেখা গেল পাকিস্তানের বুকে। শুধু তাই নয়, তারপরেই চীন থেকে উড়ে এলো ইজিপ্টের একটি বিমান। আমরা জানি গোটা পৃথিবীতে
নিউক্লিয়ার তেজস্ক্রিয়তা রোখার জন্য ব্যবহার করা হয় বোরন, আর বোরনের ভান্ডার সব থেকে বেশি হচ্ছে মিশরে। তাহলে এই ঘটনাক্রম যদি দেখা যায়, এবং শেষ যে উল্লেখটা করব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণে বারবার কিন্তু একটা কথাই স্পষ্ট করে দিয়েছেন, নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং কোনোভাবে সহ্য করবে না ভারত, যেটা অনুরণিত হয়েছে পরের দিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যতে। ঠিক। তাহলে এই ঘটনাক্রমগুলো মেলালে কোথাও কিন্তু এই যে জল্পনাটা কিন্তু অনেক জোরালো হয়ে যায়। এবং এখানে আরেকটা লাইন আমি যোগ করব, পাকিস্তানের এই নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং এইটা কিন্তু আজকে নতুন নয়। এর আগে আমরা দেখেছি 1999 সালে কার্গিলের সময়, সেটা মাইক পম্পেও তখন স্টেট সেক্রেটারি ছিলেন, তার বক্তব্যেও সেই সময় উঠে এসেছিল, বা পরবর্তীকালে তিনি যে বই লিখেছেন সেখানে সেই সময়ের কথা উল্লেখ করা হয়েছে, সেই ব্ল্যাকমেলিংয়ের কথা। এবং সর্বশেষ এর আগে 2019 সালেও বালাকোট স্ট্রাইকের পরে কিন্তু সেই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। তার জায়গা থেকে এই ঘটনাক্রমগুলোকে ধরলে কোথাও কিন্তু এই জল্পনাটা জোরালো হয়ে উঠছে, এবং তার পরবর্তীতেই পাকিস্তান খুব দ্রুত আমেরিকার হাতে পায়ে ধরার মতো অবস্থা হয়েছিল, এমনটাই কিন্তু আন্তর্জাতিক সমর বিশেষজ্ঞরা মনে করছেন। সিজা, তুমি আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী আমার সঙ্গে রয়েছেন, এবং প্রাক্তন সেনাকর্তা দীপাংশু চৌধুরী আমার সঙ্গে রয়েছেন। আমি দুজনের কাছে যাবো। দীপাঞ্জন বাবু, আপনার কাছ থেকে শুরু করব। এমনিতে আমি দুজনেই ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত, কিন্তু আমার একটা 2000-এর দশকের বলিউডি ফিল্মের গানই তো মনে পড়ছে। যা ঘটনা পরিপ্রেক্ষিত শুনলাম, ঘটনা পরম্পরা সিজার যেভাবে ব্যাখ্যা করছিল, আমার মনের মধ্যে ওই গানটার কথা আসছে, কুছ তো হুয়া হ্যায় কুছ হো গয়া হ্যায়। তাহলে আবার আমাকেও আবার বলিউডেরই একটা গান দিয়ে জবাব দিতে হয়, জো ওয়াদা কিয়া তুনে নিভানা পড়েগা। প্রধানমন্ত্রী যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা উনি নিভিয়েছেন, উনি পালন করেছেন। ঘর মে ঘুস কে মারনা হ্যায় তো ঘর মে ঘুস কে মারনা হ্যায়, আমরা ঘর মে ঘুস কে মারে হ্যাঁ। সো ব্যাপারটা হচ্ছে, দেখো, এটা যেটা সিজার বলছিলেন তার অতিরিক্ত খুব একটা বলার কিছু জায়গা নেই, খুব দুর্দান্ত বলেছে সিজার। বাট তো ব্যাপারটা ওই লুকিয়ে রয়েছে, রহস্যটা ওই একবার মুস্কুরা দো। আজকে সিনেমারই কথা হচ্ছে, ভারতীয় বায়ুসেনার প্রধান যিনি ছিলেন প্রেস কনফারেন্সে, প্রেস ব্রিফিং এ যে হাসির কথাটা বললেন, ওই একবার মুস্কুরা দো, ওটাতেই সব রয়েছে। দেখো, সেনাবাহিনী অফিসিয়াল পিআইবির ব্রিফিং এ বসে সবকিছু বলতে পারে না, যেটা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে মিডিয়া, সংবাদ মাধ্যম, মানুষ, প্রাক্তন যারা ভেটারেন, আমরা বলতে পারি। এতে কোনো সন্দেহ নেই যে রেডিয়েশন হয়েছে। রেডিয়েশন না হলে ওই যেটার কথা বলছিল স্পেসিফিক EGY 1916, সে কার্গোটা কেন আসলো এটা তো অস্বীকার করতে পারবে না। পৃথিবীর বেশ কিছু দেশের এয়ার ট্রাফিক কন্ট্রোলে তো রেকর্ডের রয়েছে EGY 1916 পাকিস্তানে হঠাৎ করে কেন আসলো, এবং এটা তো ডেসক্রিপশন দিতে হয় এটিসি কে, যে কোনো ফ্লাইট যদি কোনো আকাশ সীমার মধ্যে দিয়ে যেতে হয়, ইট ওয়াজ আ কার্গো। এবং যেটা বললো এটা ঘটনা, প্রায় 80 টন বোরন এসেছে। কেন এসেছে? বোরন দিয়ে তো আর পাউডার বানানো হয় না। বোরনটা কেন ব্যবহার করা হয়? অনলি রেডিয়েশনকে কন্ট্রোল করার জন্য। তো পাকিস্তানের আর স্বীকার করার জায়গা নেই। তো এটা ঘটনা, এবং এটা দরকার ছিল। এবং যতটুকু জানি, মানে দেখো, আমি তো অফিসিয়ালি বলতে পারি না, বা আমি অফিসিয়াল কেউ নইও, সম্ভবত ওখানে আমাদের একটি দারুণ জিনিস উপহার আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে ব্রহ্মস। এবং একটি ব্রহ্মসে ওই নূর খানের যা হওয়ার হয়ে গিয়েছে। তো এখন অপেক্ষা, যে যদি পাকিস্তান আরেকটু বাড়াবাড়ি করে, কারণ আমাদের কাছে ব্রহ্মস তো প্রচুর রয়েছে ইন্ডিজেনাস। এক সময় রাশিয়ার, আমাদের অবভিয়াসলি আজকে আমাদের শ্রদ্ধার্ঘ্য জানানো উচিত আমাদের রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালামকে। ওনারই ভিশন ছিল, শুরু হয়েছিল 1989, করতে করতে এত বছর পরে আমরা ফাইনালি পরীক্ষা করে দেখলাম। এবং এটা তুমি জানো নিশ্চয়ই যে মেক ইন ইন্ডিয়াতে এই ব্রহ্মসের জন্য ইতিমধ্যেই 17টি দেশ, তৃতীয় বিশ্বের দেশ, এমন কোন দেশ নেই, সাউথ আফ্রিকা, ইউনাইটেড আরব এমিরেটস, ওমান, এমন কোন দেশ নেই, বেলজিয়াম, বুলগেরিয়া, যারা এই ব্রহ্মস কেনার জন্য লাইনে রয়েছে। 17টি দেশ, ফিলিপাইন্স তাদের মধ্যে প্রথম। ভারত সরকার বলেছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমি আরেকবার আসবো দীপাঞ্জন বাবু আপনার কাছে। আমি কর্নেল দীপাংশু চৌধুরীর কাছে আরেকবার যাব, তারপর আমি আপনার কাছে আসছি, আবার এই প্রসঙ্গ নিয়ে আসছি। কর্নেল দীপাংশু চৌধুরী, ধরুন টম কুপারের মতো
এত প্রখ্যাত এয়ারফোর্স বিশেষজ্ঞ তিনি বলছেন, স্পেন্সারের মতো মার্কিন বিশেষজ্ঞ তারা বলছেন একেবারে ডিসাইসিভ উইন ভারতের পক্ষে। তা আর কি একটা বড় সড় পরিচয় বহন করে বেড়াচ্ছে এই পাকিস্তানের পরমাণু তেজস্ক্রিয় বিকিরণের যে জল্পনা বাজারে ছড়াচ্ছে, দ্রুত ছড়াচ্ছে এবং ভাইরাল হচ্ছে, এবং বেশ কিছু ক্ষেত্রে উপগ্রহ চিত্র পর্যন্ত মানুষ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। বিমানের রুট ট্র্যাকিং তো রয়েছে। কর্নেল চৌধুরী, দুটো বিষয়ে খুব পরিষ্কার হয়েছিল। একটা, প্রধানমন্ত্রীর যে বক্তব্য ছিল যে নিউক্লিয়ারের জিগে, নিউক্লিয়ারের ভয়, নিউক্লিয়ার দিয়ে ব্ল্যাকমেল আর ভারতবর্ষ সহ্য করবে না, এক। দ্বিতীয়ত, আপনি দেখবেন এই কালকের গত পরশুদিন আমাদের বিদেশ মন্ত্রী কিন্তু একটা টুইট করেছিল, আমি 2+2 4, কারণ আমরা কোনোটাই একদম অ্যাকুরেট বলতে পারি না, আমাদের বলা উচিত নয়। উনি বলেছিলেন, বিদেশ মন্ত্রী আমাদের জয়শঙ্করজি, যে ইজিপ্টের, এই মিশরের ফরেন মিনিস্টার তার সঙ্গে কথা বলেছিল এবং কিছু কথা হয়েছে এই অপারেশন সিন্দুর নিয়ে। এই দুটোকে আপনি যদি জোড়া করতে পারেন, এবং তার আগে যে টেডি ভান্স বলেছিল একটা খুব সেন্সিটিভ ঘটনা ইন্ডিয়া পাকিস্তানের এই অপারেশন সিন্দুরের মধ্যে হয়েছে। কি এমন সেন্সিটিভ ঘটনা রাত্রিরে ঘটলো সেটা এখন পর্যন্ত না পাকিস্তান পুরো বিশ্বকে জানায়নি, যুক্তরাষ্ট্রকে নিশ্চিতভাবে জানিয়েছিল, হাঁটু গেড়ে বসে বলেছিল যে এই লড়াইটাকে থামাবার জন্য। আমরা জানি সার্গোদায় কি হয়েছিল, আমরা জানি নূর খান বেস, এই দুটো বেস অন্তত আমরা জানি এটা F-16 বেস, এবং সার্গোদা একদম কিনারা হিলসের পাশে, এবং যেখানে এই নিউক্লিয়ার স্টকপাইল থাকে, এবং এই স্টকপাইল যদি আমাদের কোন সময় থ্রু মিসাইল ইউজ করতে হয় তখন F-16 এর দ্বারা ইউজ করতে হয়। তাই F-16 এর স্কোয়াড্রন সবসময় সার্গোদা অথবা নূর খান অথবা জাকবাবাদ এই তিনটে জায়গায় ছিল, এবং ভারত অন্তত বলেছে তিনটে জায়গায় তারা অ্যাটাক করেছিল। এটা তো পরিষ্কার ব্রিফিং এ বলেছিল, যখন ডাইরেক্টর জেনারেল তিনটে মিলিটারি অপারেশন, এয়ার অপারেশন এন্ড নেভি অপারেশন, তখন এটা পরিষ্কার করে ওরা জানিয়েছিল। তার সঙ্গে সঙ্গে আমাদের কাছে যে খবর উঠে আসছে, কোথা থেকে খবর পাই, এই যে লিকেজ হচ্ছে, এক, দীপাঞ্জন বাবু যেমন বললেন মিশর থেকে প্লেন এসেছিল, হিউজ অ্যামাউন্ট অফ বোরনের স্টিক এসেছিল, যেটা ডেল্টা ভ্যালি, নাইল ডেল্টা ভ্যালিতে পাওয়া যায়, এটা নিশ্চিতভাবে কারেক্ট খবর। এবং তার সঙ্গে সঙ্গে এই লিকেজ হলে নিশ্চিতভাবে অনেক পেশেন্ট হয়েছে। পেশেন্টগুলো কোথায় দেখা যায়, এই হসপিটাল, ডিফারেন্ট হসপিটাল ওই রাওয়ালপিন্ডির আশেপাশে এবং সারগোদার আশেপাশে, সেখানে কিন্তু হসপিটালের পেশেন্ট বাড়িয়েছে এবং কিছু রেডিয়েশনের জন্য যে পেশেন্ট তারা গেছে। এই খবরে, এই সূত্রর খবর, তাই এটার কোনো এখন অ্যাকিউরেসি নেই যতক্ষণ না ভারত সরকারের থেকে জানবো, অথবা পাকিস্তান থেকে একটা অ্যালার্ট আছে, পাকিস্তানের মধ্যে অ্যালার্ট আছে, সেটা মানে সবাইকে জানানো অ্যালার্ট নয়, এটা একদম চুপি চুপি কাজ হচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্লেন এসেছিল, যে প্লেন এই অ্যাটাকের পরে যারা রেডিয়েশন মাপে, সেই প্লেন আমরা কিন্নারের এই সার্গোদার পাশে আমরা দেখেছিলাম, যারা এয়ার রেডিয়েশন এবং গ্রাউন্ড রেডিয়েশন যখনই। কর্নেল চৌধুরী, আপনি যে প্লেনটির কথা বলছেন, ফুকুশিমার পরও যে প্লেন পাঠানো হয়েছিল, ওই একই প্লেন, অর্থাৎ তেজস্ক্রিয় বিকিরণ ছাড়া আর কি বা মাপতে এসে থাকতে পারে ওই প্লেন, এই প্রশ্নটা উঠছে। কিন্তু এই প্রসঙ্গে কর্নেল চৌধুরী, আপনি যখন আমেরিকার কথা বললেন, এমনিতে আমেরিকার প্রেসিডেন্টও প্রগল্ভতায় কারোর থেকে পিছিয়ে নন, বরঞ্চ সবার থেকে এগিয়ে বলে আমরা জানি। ইতিমধ্যেই প্রগল্ভতায় এগিয়ে থাকা ট্রাম্প বার তিনেক দাবি করে ফেলেছেন তিনি এই ডিলের ব্রোকার, সোকল্ড ডিল, সোকল্ড সমঝোতা, সোকল্ড যুদ্ধবিরতি। তো সেহানো মার্কিন প্রেসিডেন্টের সরকারের মুখপাত্ররা, বিদেশ মন্ত্রকের মুখপাত্ররা হঠাৎ এই ব্যাপারটা কেন মুখে কুলুক? যারা পরমাণু যুদ্ধ আটকেছেন তারা এইটা বলতে পারছেন না যে এই যুদ্ধ পরিস্থিতির তৈরি হয়েছিল কেন, অথবা এই যুদ্ধ পরিস্থিতিতে কে আসলে রিসিভিং এন্ডে ছিল, নাকি এড়িয়ে যেতে চাইছেন? দীপাঞ্জন বাবু, কর্নেল চৌধুরী, আমি এক এক আপনাদের দুজনের কাছে আসি। প্রথম দীপাঞ্জন বাবু, পালাতে পারলে বাঁচেন মনে হচ্ছে তো মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। দেখো, এই যে বড় বড় কথা বলছিল এই ডোনাল্ড ট্রাম্প, যেটা তুমি বললে, প্রগল্ভতাতে উনি বোধহয় বিশ্বে দ্বিতীয়, প্রথম নামটা অবশ্য আমাদের ঘরেরই কেউ একজন, ঘরের মেয়ে। তো দ্বিতীয় ব্যক্তি এই ডোনাল্ড ট্রাম্প, উনি যখন সারা বিশ্বকেই বড় বড় কথাটা বললেন না যে আমি করে দিয়েছি, আমি এই ডিল করে দিচ্ছি এটসেট্রা, উনি কিন্তু পোটাস থেকে করেন। এক্স হ্যান্ডেল পোটাসটা তো অফিসিয়াল, ঠিক, প্রেসিডেন্টস অফ দ্য ইউনাইটেড স্টেটস, সেখান থেকে করেনি, ব্যক্তিগত থেকে করেছেন। কেন? যদি উনি কি ব্যক্তিগত ডোনাল্ড ট্রাম্প হিসাবে করেছেন, না আমেরিকার প্রেসিডেন্ট হয়ে করেছেন? আমেরিকার প্রেসিডেন্ট হলে তো উনি পোটাস থেকে করবেন, এটা বড় কৃতিত্ব। আমি একটা তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিকে থামিয়ে দিলাম, তা করেননি। এখন সমস্যা হচ্ছে, বেশি ডিটেলে বলতে গেলে তো সবগুলো স্বীকার করতে হয়।
তখন তো এসে যাবে। আর আমেরিকা যদি মুখ খোলে তাহলে তোমার কি মনে হয় ভারত মুখ খুলবে না? তখন তো পুরোপুরি বেরিয়ে যাবে। আমি এখান থেকে কর্নেল চৌধুরীর কাছে একবার যাবো, আমার সঙ্গে থাকুন দীপাঞ্জন বাবু। আমি কর্নেল চৌধুরীর কাছে একবার যাবো। কর্নেল চৌধুরী, কাতার থেকে নেওয়া প্লেনটা এয়ারফোর্স ওয়ানের জন্য ব্যবহার করবো, ওটা এয়ারফোর্স ওয়ানকে দেওয়া হয়েছে, ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে না। এই এক্সপোজটা কিন্তু ট্রাম্প, ওই রিয়েল ট্রাম্প বলে তা ওনার যে এক্সপোজ সেখান থেকে করেছেন, পোটাস থেকেও করেছেন, দুটো থেকেই করেছেন। অর্থাৎ এটা সরকারি ব্যাপার, সরকার নিচ্ছে, ব্যক্তি ট্রাম্প নিচ্ছে না, বোঝানোর চেষ্টা করছে, যেটা নিয়ে ব্যাপক বিতর্ক ওনার দেশে। নিজের দেশ থেকে প্লেনটা পাঠানোর কথা কিন্তু না প্রেসিডেন্টের এক্সপোস্টে আছে, না তার ট্রুথ সোশ্যাল হ্যান্ডেলে আছে, না মার্কিন বিদেশ মন্ত্রকের কর্তারা মুখ খুলতে চাইছেন। গল্পটা কি আসলে? ট্রাম্প কাকে বাঁচালেন বা কাদের বাঁচালেন? ইদানিং আমরা সবাই শুনেছি সৌদি আরবিয়ায় গিয়ে কি বক্তব্য উনি রাখছেন। উনি আবার ওই ড্রাম বিটিং না ট্রাম্প বিটিং বলবো, যে নিজের আবার ডঙ্কা বাজাচ্ছে একটি রাষ্ট্র জোর করে দুটো রাষ্ট্রের মধ্যে ঢুকে মধ্যস্থতা করার জন্য, সেটা আবার বাজনা বাজাচ্ছেন উনি। আমি জানি না কোন ভাষায় এটা বলবো। এবং সৌদি আরবিয়ার সঙ্গে এই যে কোজিং আপ, এই যে একটা কোজিং আপ হচ্ছে অনেক দীর্ঘদিন বাদে, এটা কেন হচ্ছে এটা আমাদের নিশ্চিতভাবে সবাইকে বুঝতে হবে। এবং পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রে সবসময় একটা বখাটে ছেলে। এই পাকিস্তানকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নতুন ইউজ করছে না। মার্কিন যুক্তরাষ্ট্র যখন আফগানিস্তানে এসেছিল, তারাও ওখানে কয়েক হাজার বিলিয়ন ডলারের ইকুইপমেন্ট ছেড়ে ল্যাজ গুটিয়ে যেমন ভিয়েতনাম থেকে পালিয়েছিল, সেমনি আফগানিস্তান থেকেও পালিয়ে গেছে। দীর্ঘদিন ওখানে লড়াই করেছে, রাশিয়ার বিরুদ্ধে করেছে, এবং ইউজ করেছে কাদের? সব থার্ড তালিবান ইউজ করেছে, পাকিস্তানকে ইউজ করেছে। এবং এই যে ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডলার, এই যে কয়েক বিলিয়ন ডলার IMF থেকে দেয়া হলো, এর মধ্যে এক হাতে দিল, আর এক হাতে নেবে, তাকে আবার নতুন অত্যাধুনিক অস্ত্র দেবে, অ্যামিনেশন দেবে এই পাকিস্তানকে। পাকিস্তান কার বিরুদ্ধে ব্যবহার করে? ভারতের বিরুদ্ধে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র জানে। চায়না স্টেক ডাউন, এক রাত্রিরে ভারত চায়নার যে ডিফেন্স ইন্ডাস্ট্রি 9 থেকে 10% তার শেয়ার ডাউন হয়ে গেছে। ঠিক। এবং এক হাতে দিয়েছে টাকা। আমি এই কথাগুলোতে আরো একবার ফিরে আসবো কর্নেল চৌধুরী এবং দীপাঞ্জন বাবু, আমি আপনাদের দুজনের কাছে ফিরে আসবো, কিন্তু এই মুহূর্তে আমার সহকর্মী আত্রেয়ীর কাছে আরো খুব গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং আছে, খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং এই মুহূর্তে পাকিস্তানের জন্য, যেগুলো রীতিমতো কাঁপুনি ধরানোর মতো ব্রেকিং। একদিকে জল্পনা আপনারা শুনলেন যে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে পাকিস্তানে, এরকম একটা জল্পনার খবর সামনে আসছে। তার মধ্যে পাকিস্তানের সেনা ছাউনি গুড়িয়ে দেওয়ার আরও এক ভিডিও প্রকাশ্যে এসেছে। অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের আগে পাক উস্কানির জবাব আর নিয়ন্ত্রণ রেখার ওপারে পাক সেনার একাধিক পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা। ऑपरेशन संदूर की एक और लेटेस्ट वीडियो TV9 भारतवर्ष के पास मौजूद है, जिसमें साफ दिखाता है कि किस तरीके से पहले पाकिस्तान की तरफ से लाइन ऑफ कंट्रोल के इलाके में सीज फायर का वायलेशन किया गया, और ये वायलेशन जो है सिविलियन इलाकों को पाकिस्तानी पोस्टों ने टारगेट किया। लेकिन इन सब के बीच भारतीय सेना ने पाकिस्तान को उसी की भाषा में जवाब दिया है। ये तस्वीरें साफ बयां करती है कि किस तरीके से भारतीय सेना ने पाकिस्तानी कई पोस्टों को उड़ाया है, उन पोस्टों को उड़ाया है जिन्होंने हमारे सिविलियन इलाकों को टारगेट किया है। उसके साथ सूत्र ये भी बताते हैं कि इन पोस्टों में ना सिर्फ पाकिस्तानी सेना बल्कि कई आतंकी भी मौजूद थे, जिनको भारतीय सेना ने उनके अंजाम तक पहुंचा दिया है। ऑपरेशन संदूर अभी स्थगित किया गया है, लेकिन इन सब के बीच भारत ने साफ कहा है कि अगर पाकिस्तान की तरफ से सीज फायर का वायलेशन किया गया एक बार फिर, तो उसको मुंह तोड़ जवाब दिया जाएगा। कैमरा पर्सन अनुदीप शर्मा के साथ अंकित भट्ट, TV9 भारतवर्ष के लिए। এদিকে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে সেনাবাহিনীর অপারেশন কেল্লার চলছে। জঙ্গল থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র আর বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া গিয়েছে। গতকাল সোপিয়ানে বাহিনীর গুলিতে খতম হয় 3 লস্কর জঙ্গি। জঙ্গিদের থেকে উদ্ধার হয়েছে AK-47 এর মতো আগ্নেয়াস্ত্র আর প্রচুর পরিমাণে কার্তুজ।
এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি, সোপিয়ানের মাটিতে যে এনকাউন্টার হয়েছে, সেই এনকাউন্টারে যা যা জঙ্গিদের কাছে ছিল সেই প্রত্যেকটা বিষয় এই মুহূর্তে সেনাবাহিনী তারা দেখাচ্ছে। যে সমস্ত জ্যাকেট তারা ক্যারি করছিল, যে সমস্ত ব্যাগ তারা ক্যারি করছিল, খাবার দাবার তাদের সঙ্গে ছিল, তারা দীর্ঘদিন ধরে জঙ্গলের মধ্যে লুকিয়েছিল এবং সেই কারণে ড্রাই ফ্রুটস এবং বিস্কিট তারা রেখেছিল। সবথেকে গুরুত্বপূর্ণ, তাদের কাছে যে ধরনের বন্দুক ছিল, ম্যাগাজিন ছিল এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভারতীয় নোট তাদের কাছে ছিল। যে খবর আমাদের কাছে আছে যে মূলত এরা প্রত্যেকেই সোপিয়ানের স্থানীয় ব্যক্তি। কিন্তু যেটা সবথেকে বেশি চমকে দেওয়ার মতো ছবি তা হচ্ছে যে পরিমাণ বুলেট এদের কাছে ছিল, তাতে কিন্তু দীর্ঘক্ষণ ধরে এরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যেতে পারে। অর্থাৎ এবারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সোপিয়ানের এই জঙ্গিদের পাশাপাশি আরও কোন কোন জঙ্গি এই মুহূর্তে জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে এবং তাদের কাছে কী ধরনের অ্যামিউনিশন রয়েছে, সেই প্রশ্নটাই এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ। তার কারণ মাত্র 3 জনের কাছ থেকে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে, সেই পরিমাণ অস্ত্র বা তার থেকেও বেশি অস্ত্র বা এই ধরনের বিভিন্ন ধরনের বোম, সেগুলি কিন্তু অত্যন্ত স্বয়ংক্রিয় এবং সাধারণভাবে এই এলাকায় পাওয়ার কথা নয়। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যাতে পাকিস্তানের সম্পূর্ণ রকম সহযোগিতা রয়েছে, পাকিস্তানের তরফ থেকে যে সমস্ত রকমের অস্ত্র সাহায্য করা হচ্ছে, তা এই যাবতীয় ছবি থেকেই আমাদের সামনে স্পষ্ট। ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। আমি এই প্রসঙ্গে একবার দীপাঞ্জন বাবু আপনার কাছে যাবো। দীপাঞ্জন বাবু, যে বিপুল পরিমাণে অস্ত্র এই উদ্ধার হয়েছে, আমি জাস্ট এই জায়গাটাতে আপনার কাছে জিজ্ঞাসা করতে চাইছি, এই সংঘর্ষ বিরতি ইত্যাদি সবকিছুর মাঝখানেই বিপুল পরিমাণ অস্ত্র দিন জঙ্গির কাছ থেকে উদ্ধার। আপনি যেটা বারবার বলেন, রিলেন্টলেস সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ কখনো শেষ হয় না, দীপাঞ্জন বাবু। না, এটা তো আমি সব সময় বলি, আমি গতকালও বলেছি, আজও বলছি, আগামীকালও বলবো। অনেকে আছে, আমি এটা কাউকে আন্ডারমাইন করছি না, ভারতবর্ষ জুড়ে একটা খুশি হাওয়া, একটা ফিল গুড ফ্যাক্টর, পাকিস্তানকেই করে দিলাম, ঠিক আছে, ইটস গুড, বাট এটাতে উল্লসিত হওয়ার কিচ্ছু নেই। ওসামা বিন লাদেন মারা গেছিল, লোকে বলেছিল সন্ত্রাসবাদ খতম, এই জর্জ বুশ চিৎকার করে বলেছিল, জর্জ বুশ নেই, সরি, বারাক ওবামা বলেছিল। বাগদাদি মারা গেল, তখন ওরা আমেরিকা বললো। তার আগে গুলবুদ্দিন হেকমতিয়ার, মোল্লা ওমর, যে যখন মারা যাচ্ছে বলা হচ্ছে। কিন্তু এরা হচ্ছে নেতা, এটা সিস্টেম একটা কন্টিনিউয়াস প্রোডাকশন করে, একটা দুর্দান্ত ম্যানুফ্যাকচারিং সিস্টেম অফ জিহাদ। সেটাকে যদি না ভাঙা যায় তাহলে কিছু নামকে শেষ করে লাভ নেই, শুধু পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে লাভ নেই, পুরো সিস্টেমটাকে শেষ করতে হবে। এবং এই সিস্টেমে আমেরিকা রয়েছে, যেটা কর্নেল চৌধুরী বলছিলেন, খুব কারেক্ট ওয়েতে বলছিলেন। আরে ডোনাল্ড ট্রাম্প কি করে এখন বলবে এই যে IMF থেকে লোন আসছে, এটা ঘুরপথে আবার আমেরিকাতে ফেরত যাচ্ছে, টাকাটা কিনবে পাকিস্তানকে এই দিয়ে যে এই টাকা তোমার অস্ত্র কিনতে হবে, ওটাকে অস্ত্রটা বিক্রি করবে কে? আমেরিকারই লকহিড কর্পোরেশন বা অন্য কোনো কর্পোরেশন। তাদের বিরুদ্ধে যদি যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের পরিণতি ওই JF কেনেডির মতো হবে। আর সেই অস্ত্রের কিছু অংশ আবার হয়তো এইভাবেই জম্মু কাশ্মীরের ভিতর দিয়ে বা পাঞ্জাবের সীমান্তের ভিতর দিয়ে ভারতেরই ভিতরে পাঠাবে পাকিস্তান সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য, যেটা আগেও পাওয়া গেছে। সেটাই হবে এবং সেটাই হচ্ছে তো। এবং দেখো আরেকটা জিনিস, এদিকে একদিকে এরকম কর্পোরেট লবি, তাদের অস্ত্র বেচার জন্য সন্ত্রাসবাদকে জিয়ে রাখতে হবে, পেট্রোলিয়াম লবি, তাদের পেট্রোলের প্রাইসটাকে কন্ট্রোল করার জন্য সন্ত্রাসবাদ জিহাদকে জিয়ে রাখতে হবে, এবং এক শ্রেণীর রাজনীতিবিদ, যেমন আমাদের বাংলায় আমরা দেখছি, যারা পাকিস্তানের জন্য কনসার্ন, এবং এরাই লঞ্চ প্যাড তৈরি করে দেয় এবং জিহাদি তৈরি করে। যারা যে সমস্ত ছেলেরা রিক্রুট হওয়ার সময় তাদের কাছে দুটো, পুলিশ কি করবে, প্রশাসন কি করবে, সমাজ কি করবে, এন্ড সেকেন্ড আমরা কোনো প্রোটেকশন পাবো কিনা। এই কন্ডিউসিভ এনভায়রনমেন্টটা তো রাজনীতিবিদরা তৈরি করে দিচ্ছে। আমি দীপাঞ্জন বাবু এই কথাতে আসবো, কিন্তু এই মুহূর্তে আরেকটা ছবিতেও চোখ রাখবো, যে ছবিটাতে চোখ রাখলেই নয়, তার কারণ এই সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার আগে পর্যন্ত, এমনকি এখনো তারপরেও পাকিস্তানের পাশেই দাঁড়িয়ে থাকছে তুরস্ক। কোন তুরস্ক? যাকে এক কথায় বেঈমান নামে ডাকাই যায়। তার কারণ দেশে ভূমিকম্প হলে ত্রাণের জন্য যে তুরস্ক ভারতের দিকে তাকিয়ে থাকে, এবং সারা পৃথিবী থেকে প্রথম ত্রাণবাহী প্লেনটা আঙ্কারার মাটি, যে প্লেনটা আঙ্কারার মাটি ছুঁয়েছিল, সেটা তাতে বড় বড় করে ইন্ডিয়ান এয়ারফোর্স কথাটা লেখা ছিল। আমাদের সেনাবাহিনীর প্লেন গিয়ে ওদের ত্রাণ পৌঁছে দিয়েছিল। সে হেন বেঈমান তুরস্ক যখন খোলাখুলি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে আছে এখনো, রেসেপ তাইপ এরদোগান এখনো বলছেন পাকিস্তানের যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশেই তারা রয়েছে, তখন তুরস্কের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে দিল্লি। কিভাবে বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, দেখো, তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগান পরিষ্কার করে তিনি মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়ে দিয়েছেন যে ভালো সময় এবং খারাপ সময় দুটোতেই আমরা তুরস্কের পাশে আছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আজকেই আমরা দেখেছি
বা খবর পাচ্ছি এখনো পর্যন্ত যে তুরস্কের যে ড্রোনগুলো এখানে হামলা চালিয়েছিল সেখানে তুরস্ক লোক দিয়েও সাহায্য করেছিল পাকিস্তানকে, এমন গুরুতর অভিযোগ উঠে আসছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটে বিষয় ভারত কিন্তু ধাপে ধাপে ব্যবস্থা নিতে শুরু করেছে। এক, তুরস্কে প্রচুর পর্যটক যান ভারত থেকে। অনির্বাণ, এমন একটা অনলাইনে প্রচার চলছে যে তুরস্কে যারা এই ট্যুর কন্ডাক্ট করেন তারা কিন্তু টিকিট ক্যান্সেল করছেন, বুকিং ক্যান্সেল করছেন। পর্যটক যারা তারা তুরস্ককে এখন আপাতত তাদের ট্যুরের লিস্ট থেকে বাদ রেখে দিচ্ছেন। ফলে সেখানকার যে অর্থনীতি সেই অর্থনীতিতে একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে ভারতীয় পর্যটক এইরকমভাবে ট্যুর ক্যান্সেল করার জন্য। 2 নম্বর, রাজস্থানের যারা মার্বেল ব্যবসায়ী রয়েছেন সেই মার্চেন্ট অ্যাসোসিয়েশন তারা যেটা বলেছে যে তারা এই মুহূর্তে কোনো রকম মার্বেল বিজনেস তুরস্কের সঙ্গে করবেন না, কারণ তুরস্ক একটা বড় ক্রেতা এবং মূলত তারা রাজস্থান থেকে মার্বেল কেনে। ঠিক একইভাবে তুরস্ক থেকে আপেল আসে। পুনের ব্যবসায়ী এবং এদেশের ব্যবসায়ীরা জানিয়ে দিয়েছেন যারা আপেল ওখান থেকে আমদানি করেন যে তারা তুরস্কের কোনো আপেল কিনবেন না। আর 4 নম্বর একটা বিষয় যে তুমি দেখতে পাচ্ছ এখানে এয়ারলাইন্স, যে এয়ারলাইন্স ইন্ডিগো রয়েছে তারা নাকি কোড শেয়ার করছিল তুরস্কের এয়ারলাইন্সের সঙ্গে, সেখানেও কিন্তু ইন্ডিগোর সঙ্গেও কথা হয়ে গেছে, তারাও এটা বন্ধ করতে চলেছে। আর সর্বশেষ 4 নম্বর যেটা গুরুত্বপূর্ণ স্টেপস বলবো ভারত সরকারের, সেটা হচ্ছে তুরস্কের যে সরকারি মাধ্যম রয়েছে, প্রচার মাধ্যম রয়েছে টিআরটি, সেটাকে কিন্তু এই মুহূর্তে ব্লক করেছে। ওখানকার এক্স চ্যানেলগুলো এই দেশের জন্য ব্লক হয়ে রয়েছে। আমাদের সঙ্গে থাকো, এই বিষয়টা নিয়ে দীপাঞ্জন বাবু এবং কর্নেল চৌধুরীর কাছ থেকে আমি একটু চটপট প্রতিক্রিয়া নেব দুজনের কাছ থেকে। আমি প্রথম কর্নেল চৌধুরী আপনার কাছ থেকে আসছি। এমন একটা দেশ, আমি প্রথম সামরিক জায়গাটা ধরতে চাইছি বলে আপনার কাছে আসছি, এমন একটা দেশ রাশিয়ার S-300 মিসাইল সিস্টেমও ব্যবহার করে, 400 পেয়েছে বলে শোনা যায়, যদিও তো তার কোনো কনফার্মেশন নেই এখনো। আবার নেটো সদস্য হয়ে বসে আছে। যে নর্থ 2 স্ট্রিম লাইনটা, তেলের লাইনটা রাশিয়ার জন্য নিয়ে যেতেও সম্মত হয়। আবার ইউরোপ রাশিয়ার তেল ব্যান করতে না চাইলে সেই ইউরোপকে রাশিয়ার তেলটা পৌঁছে দেওয়ার জন্য সম্মত থাকে। পোল্যান্ডের সঙ্গে বা পোল্যান্ডের মাটিতে বসে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার আলোচনার জন্য আবার উমেদারি করে থাকে। তুরস্কের সঙ্গে এই যুদ্ধটা ঠিক যেভাবে আমরা লড়তে শুরু করেছি সেটা তো শুরু করলাম, শেষটা কিভাবে হওয়া সম্ভব? এই আপেল রপ্তানি, পর্যটক না পাঠানো, নিশ্চিতভাবে কিছুটা হিট করা যাবে, কিন্তু ততটা কি যতখানি হিট করলে তুরস্ক পেঁচে পড়ে? দেখুন, তুরস্ক হচ্ছে পার্ট অফ ন্যাটো, আবার তুরস্ক হচ্ছে পার্ট অফ ওআইসি। ওরা ভেবেছিল, পাকিস্তান ভেবেছিল, খুব সূক্ষ্মভাবে ভেবেছিল, যখন ওদের C-130 অথবা যখন তাদের জাহাজ এই করাচি বন্দরে আসছে, যে ভারত কোনোভাবে যদি কিছুভাবে আটকায় অথবা একটা সফট কিল করে, তাহলে ন্যাটোর যে নীতি, তাহলে কমপ্লিট ন্যাটোর দেশ ভারতের বিপক্ষে অথবা ওআইসি বিপক্ষে। ভারত তার থেকেও আগে কূটনীতিকভাবে আজকে প্রমাণ যে আজকে পাকিস্তান আমাদের যে বিএসএফ জওয়ানকে পাঠিয়েছে, এবং তার আগে বর্তমানে, এবং অনেক তার উদাহরণ আছে, আমি তার মধ্যে যেতে চাই না। আপনার প্রশ্ন, তুরস্ককে যদি আমাদের বেকারে ফেলতে হয়, তাহলে আমরা নিশ্চিতভাবে তুরস্কর একটা হিউজ পার্সেন্টেজ ভারতের একটা ট্যুরিজমের থেকে ফরেন এক্সচেঞ্জ তুরস্ক হয়ে যায়, সেটা নিশ্চিতভাবে। আমার মনে হয় যে 140 কোটি ভারতের দেশ, তারা জানে তাদের কি করতে হবে, কাউকে কোনো সরকারকে বলে দিতে হবে না, কোনো পলিসি বানাতে হবে না। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যারা তন্ময়বাবু বললেন যে মার্বেল মার্চেন্ট, তারা এগিয়ে এসছে। ঠিক। আমি কর্নেল চৌধুরী আপনার কাছ থেকে এই কথা সূত্র ধরে একবার দীপাঞ্জন বাবুর কাছে যাবো। দীপাঞ্জন বাবু, এবার সন্ত্রাসবাদ মোকাবিলার প্রসঙ্গটাতে আসছি। আমরা অনেক দিন আগে থেকে জানি যে আফগানিস্তান, পাকিস্তান, ইরান সন্ত্রাসবাদ রফতানির এই ত্রিফলাটা বহুদিন আগেই আরেকটু এক্সটেন্ড হয়ে বা আরও সরে গিয়ে বা এক্সটেন্ডেড হয়ে গিয়ে, যেভাবেই বলি না কেন, সেটা পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্কে চলে গেছে। আমি ঠিক এখান থেকে তুরস্কের আজকের অবস্থানটা বুঝতে চাইবো, তার মোকাবিলার গুরুত্বটা বুঝতে চাইবো। দেখো, তুরস্ক, তুমি যদি সন্ত্রাসবাদের কথা বলো, তুরস্ক কিন্তু বহুদিন ধরে একটা বাফার ছিল, ওই ধরি মাছ নাচুই পানি, যেরকম বললেন কর্নেল চৌধুরী, যে ও ন্যাটোর সদস্য ছিল। আবার এই তুরস্ক কিন্তু আইসিসি এর একটা দেশের একটা আউটলেট ছিল। তুরস্কে মানে দেশে যত টাকা, কারণ দেশের তো ব্যাংক অ্যাকাউন্ট গুলো একের পর এক ইউএস ট্রেজারি ফ্রিজ করে দিত, তুরস্ক হয়ে টাকা যেত। দেশে যারা রিক্রুটমেন্ট আসতো, ইভেন ইন্ডিয়া থেকে যারা গেছিল, এই মহারাষ্ট্রের মালেগাঁও টালেগাঁও থেকে, মুমরা থেকে, এরা সব তুরস্ক হয়ে এরা সিরিয়ায় ঢুকেছে। তো এই তুরস্ক কিন্তু চিরকাল একটা অদ্ভুত ব্যালেন্সের মধ্যে দিয়ে চলেছে। এবং এটা তো বলা হয় দীপাঞ্জন বাবু, দীর্ঘদিন ধরে তুরস্কের নাকি দুটো মুখ আছে, একটা মুখ ইস্তানবুল দিয়ে দেখে, আরেকটা মুখ আঙ্কারা দিয়ে দেখে। অ্যাবসলিউটলি। এবং তুরস্ককে কন্ট্রোল করাও কিন্তু এত সহজ নয়, কারণ তার পেছনে যেমন জিহাদিরা রয়েছে, তার পেছনে আমেরিকার বড় বড় কর্পোরেশন রয়েছে, রাশিয়ার ইন্টারেস্ট রয়েছে। আর যেটা আমি বলেছি, এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে একা নরেন্দ্র মোদীজি নয়, 140 কোটি ভারতকে লড়তে হবে।
দেখো অত্রই 22টা দিন পেরিয়েছে, কিন্তু 22 দিনের প্রত্যেকটা দিন আমাদের জায়গা থেকে আমরা খুবই আত্মবিশ্বাসী ছিলাম পূর্ণাম সাউ ফিরবেন, পূর্ণ একটা সময়ও বটে অপ্রটিক, এবং কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে পূর্ণাম ফিরবেই এবং পূর্ণামকে পাকিস্তানের ফেরাতেই হবে। পাকিস্তান বাধ্য পূর্ণামকে ফেরাতে, পূর্ণাম সাউ ফিরে এলেন অত্রই। আর এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সময়কালটা, কারণ ভারত আর পাকিস্তানের মধ্যে যে সংঘাতপূর্ণ আবহ, তার মধ্যেই আটকে পড়েছিল এই পূর্ণাম শাহ বিএসএফ জওয়ান। তার মুক্তির বিষয় নিয়ে একাধিক ফ্ল্যাগ মিটিং হয়েছে, আর 22 দিন পর অবশেষে বিএসএফ জওয়ান পূর্ণামকে ছেড়ে দিল পাকিস্তান। কারণ বারবার ভারতের তরফ থেকে তীব্রভাবে চাপ দেওয়া হচ্ছিল, যদি না ছাড়ো তাহলে ভবিষ্যতে যদি কেউ আটকে পড়ে পাক রেঞ্জার্স, তাহলে তারাও, ভারতও তাদেরকে সহজে ছাড়বে না। নিশ্চয়ই আজকে 20-22 দিন পর আজকে চিন্তা কেটেছে, খুবই ভালো লাগছে। আজকে সকাল থেকে আপনি বলছিলেন কি চিফ মিনিস্টার আপনাকে ফোন করেছে? আজকে সকাল থেকে 4 बार फोन করেছেন। बस उनको आंख से देखना है कि वो कैसे हैं नहीं है, वो बहुत जल्दी आ रहे हैं। अभी तो उन्होंने कुछ बताया नहीं है, अभी 10-15 दिन लगेगा उनको आने में। सकाल 10:30টার সময় बीएसएफ डिपार्टमेंट থেকে ফোন এসেছিলেন कि आपके हस्बैंड इंडिया आ गए हैं, पीके साहू जी, आप टेंशन मत लीजिए, हम थोड़ी देर में उनसे बात करवाते हैं। फिर 12 बजे मेरे हस्बैंड फ़ोन किए थे कि रजनी मैं एकदम सही सलामत हूँ, टेंशन मत लो। 22-23 दिन मेरा कैसे कटा है मैं आप लोगों को बता नहीं सकती हूँ, बहुत टेंशन में थी। ये बस यही लग रहा था ना कि कब आएंगे, कैसे आएंगे, वो आएंगे कि भी नहीं, ये भी एक समस्या वाली बात थी। जब 27 लोगों का शहर ने सिंदूर का बदला लिया, और देखिए 1 सप्ताह के अंदर उन्होंने भी हमारी सिंदूर की लाज रखी और मेरे पति को सही सलामत मेरे पास लौटा दिया। देश की सेवा के लिए वो शुरू दिन से जोश था उनके अंदर कि मैं फ़ौज में ही जाऊँगा, और वो इस ट्रेनिंग को बहुत मुश्किल से उनको ये जॉब मिला था, क्योंकि बहुत मैंने जो हिस्ट्री सुना है, उनकी मम्मी जो बताती हैं कि भोर में 4 बजे उठ के दौड़ना, उसका एक जुनून था उनके अंदर। तो मुझे लगता है कि वो ये काम उनको कंटिन्यू। खबर पढ़ने खूब खुशी मन हो गया, हाँ खुशी मन हो गया हमारा कि कब लड़का आ गया, हिंदुस्तान में आ गया, पाकिस्तान से हम लोग को खुशी हो गया। इतना दिन का टेंशन अभी खत्म हुआ, खत्म हो गया है, अब टेंशन नहीं है। ये बात है, अब लड़का वहाँ पर रहे, आ गया, टेंशन दूर हो गया, कभी घरे आएगा हम लोग का टेंशन नहीं है। আর এরপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণামের স্ত্রীর সঙ্গে কথা বলেন, তার সঙ্গে তার আগে একটা পোস্টও করেছিলেন এক্স হ্যান্ডেলে। তিনি বলেন যে দীর্ঘ উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান হলো, দেশে ফিরলেন পূর্ণাম শাহ। আজ 4th ডে উনি চলে এসেছেন। আমি আপনাকে ফোন করেছিলাম সকালে, খারাপগুলো ধরেনি, কিন্তু আমি যখনই শুনেছি রিলিজ হয়ে গেছে আমি তখনই ফোন করেছি। না ম্যাডাম, অ্যাকচুয়ালি আমার আজকে ফোন খারাপ হয়ে গেছে, অনই হচ্ছে না। আপনারা এখন একটু হাসিতে থাকুন। ঠিক আছে ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমার অনেক বেস্ট উইশেস থাকলো, আমার ভাই। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। মুখ্যমন্ত্রী যেভাবে একজন ভাই আজকে তিনি ফোন করে তিনি পুনমকে নিজের ভাইয়ের আখ্যা দিলেন, ভাইয়ের মর্যাদা দিলেন, সেই মুখ্যমন্ত্রীর সেই সংস্কার সংস্কৃতি কিন্তু শেখার মতো। তিনি যে কোনো রাজ্যের বাসীকে নিজের পরিবারের সদস্যের মতন তিনি ভালোবাসেন, তার পাশে থাকেন, যে কোনো অসময়ে দুঃখে সুখে তিনি পাশে থাকেন। এরকম মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু শত শত প্রণাম জানাই। আপনি অনেক প্রচেষ্টা করেছেন, আমি তো পরিবারের সদস্য, আমি তো আমার তো দায়িত্ব। কি বললেন, ফোন করলেন তো আজকে সিএম বললেন যে কোনো চিন্তা নেই, আজকে সিএমও খুব খুশি। অন্যদিকে পূর্ণাম সাউকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে তৃণমূলের কোনো কৃতিত্ব নেই, এটা সম্পূর্ণরূপে ভারত সরকার এবং বিএসএফ এর কৃতিত্ব বলে দাবি শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারেনি, আমি অন্যভাবে দেখছি। অন্যভাবে দেখছি মানে কি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ আছে নাকি? শুনুন, এটা ক্লিয়ার মেসেজ, অনেক আগে থেকেই বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আসত, এবং উনি হেলদি ছিলেন, আমরা সবাই খুশি, ভারতীয় হিসেবে খুশি। তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল, তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান শেকু মাকুদেররা ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে, আমরা ওয়েলকাম করছি। এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার, এবং অবভিয়াসলি মিস্টার দলজিৎ সিং দ্য ডিজি বিএসএফ, তিনি গত পরশু দিনও আমার সঙ্গে কথা বলেছেন, গতকালও আমি তো ওনার সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন,
উনি সুস্থভাবে বাড়ি ফিরবেন। পূর্ণাম সাউ দেশে ফেরার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান, আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে, নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। সেই জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে আমি অত্যন্ত অভিনন্দন জানাই। পূর্ণাম সাউকে এই মুহূর্তে কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে, তার শারীরিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি। কিন্তু কর্নেল দীপাংশু চৌধুরী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি কর্নেল চৌধুরীর কাছে যাব। কর্নেল চৌধুরী, ইতিমধ্যেই পাক রেঞ্জার্সেরও একজন আমাদের হাতে ছিল, ফলে ফেরত পূর্ণাম সাউকে দিতেই হতো পাকিস্তানের। কিন্তু আমি একটা অন্য কথা জিজ্ঞাসা করবো আপনাকে। অভিনন্দন বর্তমান ফিরে এসে জানিয়েছিলেন এক কাপ চা নিয়ে শুধু কথা হয়েছে। আমরা বোধহয় পূর্ণাম সাউয়ের কাছ থেকে একই রকম কিছু শুনতে চলেছি। না, দেখুন, ওরা পাকিস্তানে আমরা যতটা জানি, আমরা যতটা পড়েছি আমাদের সার্ভিসের সময়, পাকিস্তানের যতবার পিওডব্লিউ কেউ ভারতের থেকে হয়েছে তাদের ইউনাইটেড নেশনের একটা গাইডলাইন আছে এই পিওডব্লিউ কে কিরকম ভাবে হ্যান্ডেল করা উচিত। আমাদের মতন একটা গণতান্ত্রিক দেশ মানে পাকিস্তানের মতো একটা জঙ্গি সংগঠন, জঙ্গি দেশ, বেঈমান দেশ তারা মানে না। এবং আমরা জানি যে এখন গ্রুপ ক্যাপ্টেন বর্তমান ওনাকে যখন হয়েছিল, ওনাকে মেন্টাল টর্চার করা হয়েছিল, একদম হয়েছিল, কিছুটা ফিজিক্যাল টর্চার করা হয়েছিল। এবং উনি যখন ফেরে একটা দীর্ঘ সময় আমাদের বেস হসপিটাল, আর্মি হসপিটাল ইন দিল্লি, তাকে চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় এবং কিছু ইন্টারোগেশন থাকে, বিভিন্ন এজেন্সি ইন্টারোগেট করে। তার মধ্যে দিয়ে যে কোনো পিওডব্লিউ যখন ফেরত আসে দেশে, তাদের একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। তারপর নিশ্চিতভাবে তিনি বাড়ি যাবেন, তিনি দীর্ঘদিন তাকে ছুটি দেওয়া হয়, তারপর ইউনিট জয়েন করে। এটাই নর্মাল প্রসেস। আমার একই প্রসেস মনে হয়। আজকে সবচেয়ে বড় জয় হলো আজকে একটা কূটনৈতিক ভাবে ভারতের বড় জয়, কেন্দ্রের বড় জয়। যারা এটার সঙ্গে যুদ্ধের, যখন অপারেশন সিন্দুরের এত সামনাসামনি যুদ্ধ ছিল, তার পেছনেও কিন্তু একটা কূটনৈতিক লড়াই যারা এটার মধ্যে ছিলেন, তারা কিন্তু এটাও লড়তেন। তাই আজকে আমরা সবার সামনে, 140 কোটি ভারতবাসীর সামনে গর্বিত। এই আমাদের জওয়ান আজকে ফিরে এলো, আমরা সবাই খুব খুশি এটা নিয়ে। আমাদের সঙ্গে থাকুন কর্নেল চৌধুরী। তবে এই ভারত পাক সংঘর্ষ এবং তারপরে সংঘর্ষ বিরতি নিয়ে রীতিমতো বিস্ফোরক সৌগত রায়, এবং শুধু বিস্ফোরক বললে ভুল হবে, যেভাবে সৌগত রায় দেশের প্রধানমন্ত্রীকে প্রসঙ্গে আক্রমণ করেছে তা নজিরবিহীন। গোটা বিশ্বে এমন নজির কটা আছে নিজের দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে এই ভাষায় আক্রমণ করার, আমি জানি না। সৌগত রায়ের বক্তব্য, এই সংঘর্ষ বিরতির যেভাবে হয়েছে তাতে নাকি ভারতের মাথা হেঁট হয়ে গেছে। ট্রাম্পের চাপে জেলেন্সকি নাকি নতি স্বীকার করেননি। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ট্রাম্প জেলেন্সকির সেই মিটিংয়ের ছবিটা। কিন্তু সৌগত রায়ের দাবি যে জেলেন্সকি নাকি নতি স্বীকার করেননি, মোদি মাথা নত করেছে। যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো, সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার। খুব দুর্বলতা দেখেছে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাওয়া, যা ইউক্রেনের জেলেন্সকি করেনি। এর আগে 5 বার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কেউ করেনি। একেবারে সন্ত্রাসবাদীদের ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি, পাকিস্তানের ঢুকে আমরা আক্রমণ করেছি। এই যে একটা এইসব বানিয়ে বানিয়ে বলা, এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছি, কি হয়েছে, আমরা সাকসেসফুল হইনি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে। মোদি যে কায়দা এইসব করেছে, আর সিন্দুর টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট, মানে চটচটে আবেগ, এর কোনো মূল্যও নেই, মানেও নেই। ইন্দিরা গান্ধী 7th ফ্লিট যখন পাঠালো আমেরিকা বঙ্গোপসাগরে, তাকে তোয়াক্কা না করে ঢাকা দখল পর্যন্ত ইন্দিরা গান্ধী শক্ত ছিলেন। মোদি এত বীরপুরুষ, তিনি থাকতে পারলেন না। 4 দিনেই ট্রাম্পের চাপে ভেঙে পড়লেন। দুঃখের ব্যাপার। ট্রাম্প সাহস করে বলছে যে হয়
শান্তি করো নইলে ব্যবসা করো। এটা ভারতবর্ষের মতো মহান একটা দেশ, এত ইতিহাস, এটা হয়নি। মোদি এতে ক্যালকুলেশন করেছে কিনা জানি না, ও চেষ্টা করছে এর থেকে বেরিয়ে আসবার, কিন্তু আমার ধারণা ভারতবর্ষের বেশিরভাগ যারা চিন্তাশীল মানুষ এই ধরনের আমেরিকা ব্রোকার্ড সিজফায়ার তাকে মন থেকে মেনে নেয়নি। জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আমি জগন্নাথবাবুর কাছে জিজ্ঞাসা করবো, জগন্নাথবাবু, এক কথায় বলতে গেলে দেশের নাগরিক হিসেবে আমি নিজেই প্রায় বাকরুদ্ধ। আমি নাস্তিকদেরও ঈশ্বরের প্রতি এতটা অবিশ্বাস দেখিনি যতটা সৌগত রায়ের দেশের 3 বাহিনীর প্রতি দেখলাম। নরেন্দ্র মোদীকে যদি সরিয়ে রাখে, তিনি পাকিস্তানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সম্পর্কে পর্যন্ত সন্দেহ প্রকাশ করছেন এই পরপর এতগুলো দিনের প্রেস কনফারেন্স আমাদের 3 বাহিনী এবং ডিজিএমও করার পর। জগন্নাথবাবু, দেখুন, দুধেল প্রেমীরা যে দেশপ্রেমিক হবে না সেটা খুব স্বাভাবিক। সৌগত রায়ের মুখে আমরা শুনতে পারি যে ইন্দিরা গান্ধী কিভাবে ঢাকা দখল করেছিলেন, কিন্তু আজকে যখন ঢাকায় আওয়াজ উঠেছে কলকাতা দখলের, তখন কিন্তু সৌগত বাবুরা একটা কথাও বলেন না। যখন কিনা মুর্শিদাবাদ থেকে হিন্দু সনাতনী বাঙালি এই দুধেল গাইদের অত্যাচারে নিজ ঘুমে পরবাসী হয়ে আবার ওই 71-এর মতোই পরিস্থিতি তৈরি হয় এবং মালদায় গিয়ে আশ্রয় নেয়, তখন সৌগত রায়দের মুখে একটি কথাও আসে না। অস্ট্রিয়ান ওয়ার হিস্টোরিয়ান টম কুপার কাল একটি সাক্ষাৎকার দিয়েছেন, সারা বিশ্ব জুড়ে যা প্রচারিত হয়েছে। তাকে অ্যাভিয়েশন ওয়ারফেয়ার বা এয়ার ওয়ারফেয়ারের অন্যতম বিশেষজ্ঞ বলা হয়। আমরা কেউ বলছি না, তিনি বলছেন যে এই যুদ্ধে সরাসরি ভারতের জয় আমি দেখছি। কি ব্যাখ্যা হচ্ছে যে কোনো একটি দেশ যখন অন্য শত্রু দেশের নিউক্লিয়ার স্টক পাইলের টানেলের দরজায় বোমা মেরে আসতে পারে এবং তাতে না তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করছে তাকে আটকানোর জন্য, 2 না কোনো রিটালিয়েশন আছে, তো এইরকম একটি পরিস্থিতিতে এটি পরিষ্কার কথা যে যদি দরজাতেই বোমা মেরে আসে তাহলে ওই শত্রু দেশের আর কিন্তু তার নিউক্লিয়ার স্টক পাইলের উপর অ্যাক্সেসও নেই, যার প্রতিচ্ছবি আমরা এই ভদ্রলোকের কথা আসার আগেই প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে আমরা আর নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং এর কথা মানব না। এটা একটা কেন ভারতবর্ষে তো ইন্দিরা গান্ধীর মুখেও তো কথা শোনা যায়নি। মনে রাখতে হবে 71-এ ভারত এবং পাকিস্তান দুজনের পারমাণবিক শক্তি কারোরই ছিল না। 71-এর রিয়েলিটি কি? 71-এর রিয়েলিটি হচ্ছে ভারতবর্ষ তখন গরিবি হাটাবে স্লোগান দিচ্ছে, অর্থাৎ স্বাধীনতা লাভের 30 বছর পর দেশ তখন গরিবি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়া, থার্ড কান্ট্রি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার দিকে যাচ্ছে। আর আজকে আমরা পঞ্চম অর্থনীতির দেশ। আমরা এবছরই জাপানকে সারপাস করব এবং 5 বছরের মধ্যে 3য় অর্থনীতির দেশে পরিণত হব। আজকালকার ওয়ারফেয়ার তখন ড্রোন ছিল না, তখন পদাতিক বাহিনী ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকতো। আর এই পুরো যুদ্ধটা যেটা হলো যে কার্যত সিমুলেশন ওয়ারফেয়ার আমরা যেটা দেখে থাকি একেবারে। জগন্নাথবাবু, সময় যেহেতু সংক্ষিপ্ত আমাকে ধন্যবাদ জানাতেই হচ্ছে, তবে আপনার মূল বক্তব্য স্পষ্ট। সৌগত রায় তৃণমূল সাংসদ, তার বক্তব্যকে বিজেপি এক কথায় ভয়ঙ্করভাবে তুলোধনা করলেন বিজেপি সাধারণ সম্পাদক, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। এবং আরও একবার শোনাবো সৌগত রায়ের কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে জগন্নাথবাবু এই কথাগুলো বলছিলেন। সৌগত রায়ের বক্তব্য আরেকবার। যেভাবে ভারত পাকিস্তানের যুদ্ধটা শেষ হলো সেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার। খুব দুর্বলতা দেখেছে ভারত সরকার ট্রাম্পের কথায় রাজি হয়ে যাওয়া, যা ইউক্রেনের জেলেনস্কি করেনি। এর আগে 5 বার পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, কেউ করেনি। একেবারে সন্ত্রাসবাদীদের ঘাঁটি আমরা উড়িয়ে দিয়েছি, পাকিস্তানের ঢুকে আমরা আক্রমণ করেছি। এই যে একটা এইসব বানিয়ে বানিয়ে বলা, এখন অবধি কোথায় উড়িয়ে দিয়েছি, কি হয়েছে, আমরা সাকসেসফুল হইনি পাকিস্তানকে শিক্ষা দেওয়ার ব্যাপারে। মোদি যে কায়দায় এইসব করেছে, আর সিন্দুর টিন্দুর এগুলোকে বলে মাসি সেন্টিমেন্ট, মানে চটচটে। আমি সরাসরি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যাব। কর্নেল দীপ্তাংশু চৌধুরী, গোটা ভারতবাসীর জন্য যেটা গর্বের
তাকে বাসি সেন্টিমেন্ট, সিন্দুর টিন্দুর বলছেন সৌগত রায়। আমি আপনার প্রতিক্রিয়া শুনি। আমার মনে হয় সৌগত বাবু একটা দীর্ঘ সময় পার্লামেন্টে ছিলেন, উনি অসুস্থ ছিলেন, ওনার শারীরিক সুস্থতার আমি কামনা করি। ওনার বোধহয় এখনো বোধহয় উনি সুস্থ হয়ে ওঠেননি, আমি এইটুকুনি বলতে পারি। এবং উনি যে কথাগুলো বলছেন, উনি নিজের দলের নিশ্চিতভাবে ক্ষতি করছেন। এটা টিএমসি বিজেপির ব্যাপার না, উনি বোধহয় এটা ভুলে যাচ্ছেন। এটা রাষ্ট্রের ব্যাপার, এটা ভারতের ব্যাপার, এটা 140 কোটি মানুষের ব্যাপার। এবং এখানে কোনো রাষ্ট্রের যখন ব্যাপার হয়, সেটা প্রধানমন্ত্রী অথবা সিসিএস অথবা 3টে সার্ভিস চিফ তারা ডিসাইড করে। এটা কোনো পার্টির নীতিগত পলিসি না। সামরিক বাহিনীর পলিসি এবং তার ডক্টরিন, কোন সেন্টারে কে এলেন এবং কে গেলেন, কোন পার্টির কে থাকলো এবং কে গেল, তাতে সামরিক বাহিনীর যে লং টার্ম ডক্টরিন সেটা চেঞ্জ হয় না। ডিপ্লোমেসি, ফরেন ডিপ্লোমেসি যে লং টার্ম ডক্টরিন, এটাও চেঞ্জ। আমি জানি উনি জানেন এগুলো, উনি বাধ্য হয়ে বলছেন, কারণ এই যে কথাগুলো বললেন, এই কথাগুলো যারা আমানকি আসা, যারা এখনো পাকিস্তানের ওপর ভালোবাসা, যারা এখনো শিয়ালদায় আমাদের পশ্চিমবাংলার শিয়ালদায় জল বন্ধ হয়েছে বলে তাদের খুব দুঃখ হচ্ছে, তারা ফ্ল্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছিলেন, তারা এই একটা ক্যাটেগরি অফ পিপল, তারা এই কথা বলবে। তারা বালাকোটের সময় বলেছিল। দেখুন, যেখানে চীনের এই বিভিন্ন PL-15 থেকে তাদের প্লেন, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 ABC 3টে ওদের এয়ার ডিফেন্স, কমপ্লিট এয়ার ডিফেন্স, মানে চাইনিজ টেকনোলজি যে নিয়ে বিরাট গর্ব ছিল চায়নার। আমার মনে হয় তাদের নাগরিকের কাছে আজকে মুখ দেখানো মুশকিল হয়ে গেছে। এবং আমরা এই মুহূর্তে সবাই জানি 9 থেকে 10% এই কমপ্লিট ডিফেন্স ওয়ারফেয়ার যেটা চায়নার শেয়ার, সেটা গ্লোবাল মার্কেটের 9 থেকে 10%, 9 থেকে 10% নিচে নেমে গেছে। চায়না বিব্রত, এবং ভারতের বিরুদ্ধে তুরস্ক এবং চায়না তাদের কমপ্লিট যে ওয়ারফেয়ার ইকুইপমেন্ট একদম শেষ করে দিয়েছে ভারত ওয়ার্ল্ড আর্মামেন্ট মার্কেটে। সেই জায়গায় চায়না তাদের পুরনো গেম আবার সেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, একদিকে লাইন অফ কন্ট্রোল পাকিস্তানকে হাঁটু করে বসানো হয়েছে, এবং লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে আবার সেই পুরনো স্ক্রিমেশেস, পুরনো ধাক্কাধাক্কি। তারা তো সামনে এসে লড়ে না, তারা সবসময় মেঘদূত হয়ে মেঘনাথ হয়ে লড়াই করে মেঘের পেছনে। আবার অরুণাচল প্রদেশ, আবার আমরা গালওয়ান দেখবো, সেখানে আবার ধাক্কাধাক্কি, বর্ডার ক্রিমিশেস, বিভিন্ন জায়গায় ঢুকে বসে থাকা, ঝগড়া করা। এটাই চায়নার নিয়ম, এটা এই মডেলেই চায়না কাজ করে, সেই মডেল আবার কাজ করতে ভারত হ্যাজ টেকেন আ স্ট্রং স্টেপ। এদের যে দুটো একেবারে দীপাংশু বাবু, কর্নেল চৌধুরী, J10 এর নির্মাতা সংস্থার শেয়ার বাজারে গত একদিনে শুধুমাত্র 10% পতন হয়েছে তাদের দরে, শেয়ারের দরে। ফলে চায়নার জায়গা থেকে বা চীনের জায়গা থেকে বোধহয় খুব স্বাভাবিক প্রত্যাশিত প্রতিক্রিয়া বলা যেতে পারে। আচ্ছা, আর এর পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ একটি খবর আছে, সেই খবর আপনাদের দেখাবো। সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলা শুনানি পিছিয়ে গিয়েছে। একাধিকবার এই ডিএ মামলার শুনানি সেটা পিছিয়ে গিয়েছে। এখন কেন পিছিয়ে গেল এই বিষয় নিয়ে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, কি কারণ কিছু জানা যাচ্ছে? সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আবার পিছিয়ে গেল, বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে। ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ মামলাকারীরা। সুপ্রিম কোর্টে পুনরায় পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আরো জানাচ্ছেন কি কারণ কিছু জানা যাচ্ছে? দেখো, সেই অর্থে আলাদা করে কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি, তবে আজকে সময় ছিল না, 3টের মধ্যেই তাদেরকে উঠে যাওয়ার কথা ছিল, এবং তারপর সেই হিসেবে আগামী শুক্রবার এই ডিএ মামলার শুনানি ফিক্স করা হয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরপরে যেটা জানিয়েছেন যে যেটা মনে করা হচ্ছে এই শুক্রবার অবশ্যই শুনানি হবে, তার কারণ দীর্ঘদিন ডিএ মামলা শুনানি থাকার সত্ত্বেও সেই মামলা শুনানি হয়নি। ফলে একাংশ রীতিমতো এই ব্যাপারটা নিয়ে অনেকটাই বলা যেতে পারে তারা বেশ কিছুটা চিন্তিত রয়েছে। সবকিছু মাথায় রেখে আগামী শুক্রবার এই মামলা শুনানি হওয়ার কথা রয়েছে। ধন্যবাদ। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।